প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদেরকে আজ আবার তোমাদের দ্বিতীয় লেকচার নিয়ে আসলাম শিক্ষা দর্শনের উপরে। তো প্রথম লেকচার আমরা পড়েছি, আজ আমাদের দ্বিতীয় ক্লাস। আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ইলোরা সুমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমাদের প্রথম যে লেকচারটা ছিল 304 অর্থাৎ ফিলোসফি অফ এডুকেশনের উপরে, সেটারই ধারাবাহিকতায় আজ আমাদের দ্বিতীয় ক্লাস। অর্থাৎ আমি তোমাদেরকে কি পড়াচ্ছিলাম? প্রকৃতিবাদ পড়াচ্ছিলাম। দেখো ছবিটা, যে আমরা প্রকৃতির মাধ্যমে শিক্ষা গ্রহণ করছি। শিশুরা প্রকৃতির মাধ্যমে নিজের বিকাশ লাভ করে এবং শিশুর উপরে আমরা বলেছি যে কোনো কিছু আমরা চাপিয়ে দিব না। এবং শিক্ষণ পদ্ধতিটা কি হবে, দেখো এই ছকটার মধ্যে দেয়া আছে বিষয়গুলো, যে ধৈর্য, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, মনোযোগ, নিয়মিত উপস্থিতি, সৃজনশীলতা, এই জিনিসগুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষণ পদ্ধতিতে। আর শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা একটা জিনিস যখন শিখব, আমরা স্বাভাবিক বিকাশকে সব থেকে বেশি গুরুত্ব দিব। আমরা কোনো জিনিসকে যে কোনো কিছু চাপিয়ে দেওয়া, বা একজন শিক্ষার্থীর যতটুকু ধারণ ক্ষমতা সেটুকুর উপরেই আমরা গুরুত্ব দেব। আমরা কোনো জিনিসকে বাই ফোর্স কোনো কিছু আমরা করবো না। প্রকৃতিবাদীরা কিন্তু এই জিনিসটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন, যে বাই ফোর্স কোনো শিক্ষার্থীকে শিক্ষা গ্রহণ করা যাবে না। তুমি যেটা পছন্দ করো, তোমার সাইকোলজি বলো, দর্শন বলো, বাংলা সাহিত্য বলো, লিটারেচার, যে কোনো বিষয়, গণিত, জ্যোতির্বিদ্যা, যে কোনো বিষয় নিয়ে তোমার আগ্রহ থাকতে পারে, সেই জিনিসগুলো তুমি চর্চা করবে এবং তুমি শিক্ষা গ্রহণ করবে। প্রকৃতিবাদীদের মূল থিমটাই হলো এটা। তোমরা এই ছবিটা দেখো, যে বাচ্চাগুলো খেলছে প্রকৃতির মাঝে হচ্ছে। এবং আমি একটা জায়গায় পড়েছি যে কোনো শিক্ষার্থীকে যদি অন্তত ক্লাস টাইমে 15 মিনিট তাদেরকে যদি তাদের বন্ধুদের সাথে খেলতে দেওয়া হয়, তাদের মানসিক বিকাশ কিন্তু দারুণভাবে বিকশিত হয়। এটা কিন্তু একটা সাইকোলজির ভাষা, এবং এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে ব্রেক। এবং আরেকটা বিষয় যেটা হলো রিডিং ফর প্লেজার, এই জিনিসটাকে আমরা গুরুত্ব দেব। আচ্ছা, ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, তোমাদের মনে আছে যে প্রকৃতিবাদ কি, প্রকৃতিবাদের লক্ষ্য, শিক্ষণ পদ্ধতি, প্রকৃতিবাদের পাঠ্যক্রম কি কি হওয়া উচিত ইত্যাদি বিষয়গুলো আমরা পড়েছি, তোমাদের মনে আছে। আজ আমরা যে টপিকগুলো পড়বো সেগুলো তোমরা রাইট ডাউন করে নাও। আর আমাদের মূল পড়ার আগে যে জিনিসটা, প্রকৃতিবাদীরা, প্রত্যেকটি প্রকৃতিবাদী দার্শনিক কারা কারা তোমাদের নিশ্চয়ই মনে আছে। রুশো, অ্যারিস্টটল, রবীন্দ্রনাথ ঠাকুর, পেস্তালজি, হার্বার্ট স্পেন্সার, তারা হলেন প্রকৃতিবাদী দার্শনিক। এবং সকল প্রকৃতিবাদীদের মূল কথাই হলো গো ব্যাক টু নেচার, অর্থাৎ প্রকৃতিতে ফিরে যাও, বাস্তবের কাছে ফিরে যাও, প্রকৃতিতে ফিরে যাও এবং প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করো। তাহলে প্রকৃতিবাদের মূল থিম কি? গো ব্যাক টু নেচার। শিক্ষার্থীরা, কাগজ কলম নিয়ে তৈরি হয়ে যাও, আমাদের আজকের টপিকগুলো আমরা দেখে নিই। প্রকৃতিবাদ অনুসারে শিক্ষার্থীর বৈশিষ্ট্য কি হবে, এটা হলো আমাদের প্রথম টপিক। তারপরে প্রকৃতিবাদ অনুসারে শিক্ষকের বৈশিষ্ট্য কি হবে, এখানে কি হবে শিক্ষকের বৈশিষ্ট্য আমরা তোমাদেরকে বলেছি। আজকে আমি তোমাদেরকে ডিটেলে আবার বলবো। হার্বার্ট স্পেন্সারের মতে শিক্ষার লক্ষ্য, শিক্ষান পদ্ধতি সম্পর্কে হার্বার্ট স্পেন্সারের মতবাদ, রুশোর মতে শিক্ষার লক্ষ্য এবং রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য। আমাদের মোটামুটি এই যে গতদিন তোমাদেরকে 5টা টপিক পড়িয়েছি, আর আজকে 6টা টপিক পড়ালে আমাদের প্রকৃতিবাদ শেষ হয়ে যাবে। তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি অন্য টপিক পড়াবো। তো শিক্ষার্থীরা, আসো আমরা প্রথমেই জেনে নিই প্রকৃতিবাদ অনুসারে শিক্ষার্থীর বৈশিষ্ট্য। দেখো, প্রকৃতিবাদ অনুসারে শিক্ষার্থীর কি কি বৈশিষ্ট্য হবে। শিক্ষার্থী প্রকৃতির একটি অংশ, শিক্ষার্থী প্রকৃতির একটি অন্যতম অংশ। তাই প্রাকৃতিক নিয়মে শিক্ষার্থীর জীবনের রীতিনীতি নিয়ন্ত্রিত হবে।
ঠিক আছে। তারপরে দেখো, শিক্ষার্থীর জীবন প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত। শিক্ষার্থীর জীবন প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত বলতে বোঝানো হয়েছে প্রাকৃতিক নিয়ম ভালোভাবে মেনে চলার জন্য তাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এখানে প্রাকৃতিক নিয়মকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে আমি বলেছি যে শিক্ষার্থী নিজের প্রকৃতি অনুযায়ী শিক্ষা লাভ করবে। শিক্ষার্থী নিজের প্রকৃতি অনুযায়ী কিভাবে শিক্ষা লাভ করবে? এখানে তাকে বাইরে থেকে কেউ কোনো প্রকার বাধা ধরা বা নিয়ন্ত্রণ করবে না। এখানে শিক্ষার্থী যেটা তার নিজের সে নিজের প্রতিভা নিজেই বিকশিত করবে। এখানে বাইরের কোনো প্রভাব খাটানো যাবে না। তার ভিতর থেকে যে শিক্ষাটা বের হয়ে আসবে সেটাই সে প্রকাশ করবে। তারপরে কি, শিক্ষার্থী তার আগ্রহ, চাহিদা বা সামর্থ্য অনুযায়ী পছন্দনীয় বিষয়ে শিক্ষা লাভ করবে। কোনো বাধা ধরা পাঠ্যক্রমের আওতায় শিক্ষার্থীকে আনা যাবে না। আমি তোমাদেরকে যে পাঠ্যক্রম দিয়েছিলাম সেখানেও কিন্তু সেই বিষয়গুলো আছে যে শিক্ষার্থীর আগ্রহকে প্রাধান্য দিতে হবে, চাহিদাকে প্রাধান্য দিতে হবে, সামর্থ্যকে দিতে হবে। এখন একটা শিক্ষার্থীর যতটুকু ধারণ ক্ষমতা, এর বাইরে যদি আমরা শিক্ষা দিই তাহলে কি হবে? শিক্ষার্থী সেটা নিতে পারবে না এবং সে শিক্ষা গ্রহণে বিরক্ত ভাব প্রকাশ করবে। এবং শিক্ষার্থী যখন বিরক্ত হয়ে কোনো কিছু শিক্ষা গ্রহণ করবে সেখানে তার শিক্ষাটা অসম্পূর্ণ থেকে যাবে। তো আমাদের উচিত না যে কোনো শিক্ষার্থীর শিক্ষাটা অসম্পূর্ণ থাকুক, আমাদের সেই দিকেও খেয়াল করতে হবে। তারপরে কি হলো, শিক্ষার্থী যান্ত্রিকভাবে প্রকৃতিক নিয়ম অনুসারে কাজ করবে। সে প্রকৃতির নিয়ম অনুসারে কাজ করবে। শিক্ষার্থীর আধ্যাত্মিক বা মানসিক দিকে কোনো গুরুত্ব নেই, সে যান্ত্রিকভাবে, সে এখানে আধ্যাত্মিক নিয়ম বা এখানে বলা হয়েছে যে দেখো যে যান্ত্রিকভাবে প্রকৃতির যে নিয়ম সেটাকেই গুরুত্ব দিতে হবে। আধ্যাত্মিক অতিপ্রাকৃতিক কোনো কিছু তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ শিক্ষার্থীর নিজের জীবনকে সে নিজেই চালিত করবে, নিজেই পরিচালিত করবে। এখানে তার সবার আগে আগ্রহ, প্রাধান্য এবং সামর্থ্যকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ তোমার রিডিং ফর প্লেজার, যে মনে করে আমি কম্পিউটারে দক্ষতা অর্জন করব, সে কম্পিউটার শিখতে পারবে। যে হাতে কলমে শিক্ষা, কেউ মনে করে যে না আমি সিঙ্গার হব, আমি গান শিখবো, সে সেটা করতে পারে। কেউ মনে করে আমি ছবি আঁকতে পারবো, আমি ছবি আঁকবো। আমরা কিন্তু সেটা করি না। আমরা বাবা মায়েরা কি করি, বাচ্চাদের উপর চাপিয়ে দিই ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। সেটা কিন্তু না। শুধুমাত্র একজন ডাক্তার বা শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ার কিন্তু দেশ পরিচালনা করতে পারে না। এবং এক একজনের প্রতিভা কিন্তু এক এক দিকে বিকশিত হতে পারে, সেই সুযোগটা আমাদেরকে করে দিতে হবে। প্রকৃতিবাদের মূল কথাটাই হলো এটা যে আমাদের উচিত শিক্ষার্থীদেরকে তাদের সেই মানসিক বিকাশের প্রয়োজনীয়তা বা সুযোগটা সৃষ্টি করে দেয়া। আমাদেরকে উচিত না তাদেরকে কোনো বিষয়ে ফোর্স করা, তাদেরকে নিয়ন্ত্রণ করা আমাদের উচিত না। আর আমরা সবার আগে বলেছি যে প্রকৃতির একটা অংশ প্রাকৃতিকভাবে তারা পরিচালিত হবে। এই যে দেখো দ্বিতীয় ইয়েতেও আছে যে প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হবে। তারপরে নিজের প্রকৃতি অনুযায়ী বিকাশ লাভ করবে, নিজের ইচ্ছাকে প্রাধান্য দিবে। শিক্ষার্থী তার আগ্রহ, চাহিদা, সামর্থ্য অনুযায়ী শিক্ষা লাভ করবে। দেখো তোমরা রবীন্দ্রনাথের কথা জানো, নানা চেষ্টা তদবির করেও কিন্তু রবীন্দ্রনাথকে প্রাতিষ্ঠানিক শিক্ষা, একাডেমিক শিক্ষা দেওয়া যায়নি। তবুও রবীন্দ্রনাথ ঠাকুর কি হয়েছিলেন? প্রথম বাঙালি যিনি কিনা নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তাকে বিলেতে ব্যারিস্টারি পড়ানোর জন্য সেই সময় তার বাবা, রবীন্দ্রনাথের বাবা তোমরা জানো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বিলেত পাঠিয়েছিলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে। তখনও কিন্তু তিনি ব্যারিস্টারি পাশ না করেই দেশে ফিরে এসেছিলেন। তো আমরা কিন্তু তারপরেও তিনি বাঙালির শ্রেষ্ঠ অহংকার। আমরা রবীন্দ্রনাথকে নিয়ে গর্ব করি, বাঙালির অন্যতম অংশ, আমাদের জীবনের অংশ, আমাদের অনুভূতি প্রকাশের মনে করি একমাত্র মাধ্যম হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথকেও কিন্তু সেই বাধা ধরা নিয়মের মধ্যেও আটকানো যায়নি এবং তিনি তার সেই শান্তিনিকেতনে যে পড়াশোনার কথা, সেখানেও তিনি শিক্ষার্থীদেরকে বলেছেন যে গানে আগ্রহ সে গান করবে, যে নাচে আগ্রহ সে নাচ করবে, যে গণিত শিখতে চায় সে গণিত শিখবে। তার সেই শান্তিনিকেতনের সেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন, ওখানেও কিন্তু তিনি ছাত্রছাত্রীদের ইচ্ছার উপরে কিন্তু সবকিছু ছেড়ে দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন সেভাবে শিক্ষাটা হোক। ঠিক সেরকম ভাবে প্রকৃতিবাদ অনুসারে প্রকৃতিবাদীরাও সেই জিনিসগুলো বলেছেন। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো প্রকৃতিবাদ অনুসারে শিক্ষার্থীর বৈশিষ্ট্য যে 5টা দেওয়া হয়েছে। তারপরে দেখো কি বলেছি আমি,
শিক্ষকের কি বৈশিষ্ট্য হতে পারে? শিক্ষকের তাহলে কি ভূমিকা? প্রকৃতিবাদী দর্শনে শিক্ষকের ভূমিকা গৌণ, তার ভূমিকা হবে দর্শকের। তিনি পিছন থেকে পর্যবেক্ষণ করবেন মাত্র, তিনি কোনো জ্ঞান বিতরণ করবেন না বা শিক্ষার্থীকে প্রভাবিত করবেন না, তিনি শিক্ষার্থীর স্বাভাবিক বিকাশে সহায়তা করবেন মাত্র। শিক্ষক এমন পরিবেশ সৃষ্টি করবেন যার মধ্যে দিয়ে শিক্ষার্থী স্বাভাবিক বিকাশ লাভ করবে, একদম ঠিক সেই রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের মতো বিষয়টা এখানে চলে এসেছে। তারপরে কি বলছে? শিক্ষকের ভূমিকা যদিও দর্শকের, তবুও শিক্ষার্থীদের জন্য শিক্ষকরা বিকাশের প্রয়োজনীয় পরিবেশ তৈরি করবেন। এখন যে দর্শকের ভূমিকা হবে তার ভূমিকা গৌণ হবে এবং এই বলে শিক্ষকরা পিছনে দাঁড়িয়ে থাকবেন, তারা কিছুই বলবেন না, সেটা তো হতে পারে না। তাদের কি করতে হবে? শিক্ষার্থীরা যাতে তাদের প্রয়োজনীয় বিকাশ লাভ করে এই জন্য তারা কি করবে? তাদের প্রয়োজনীয় পরিবেশ তারা তৈরি করবেন, প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করবেন, শিক্ষার্থীর বর্ধনের জন্য সুযোগ সৃষ্টি করবেন। তারা শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় যে এলিমেন্টসগুলো সেগুলো তারা দিবেন, তারা সেগুলো তাদেরকে দেবেন। তাহলে কি হলো? শিক্ষকের ভূমিকা যদিও গৌণ, যদিও দর্শকের, তবুও কি করবে? তিনি পিছন থেকে তাদেরকে সহায়তা করবেন, তাদেরকে শিক্ষার উপযোগী পরিবেশ তৈরি করে দেবেন। তারপরে দেখো, শিক্ষক শিক্ষার্থীর আগ্রহ, পছন্দ, চাহিদা, সামর্থ্য মোতাবেক কাজের সাহায্য দিবেন। যে জিনিসটা বারবার বলে এসেছি যে শিক্ষার্থীর আগ্রহ কোনটা সেই দিকে খেয়াল করতে হবে, চাহিদার দিকে খেয়াল করতে হবে, পছন্দের দিকে খেয়াল করতে হবে এবং সবার আগে সামর্থ্যর দিকে, অ্যাবিলিটির দিকে খেয়াল করতে হবে। এখন কোনো শিক্ষার্থীকে যদি আমরা মনে করি যে সে এতটুকু শিক্ষা নিতে পারবে না, তারপরেও যদি আমি তাকে চাপিয়ে দিই, সেই শিক্ষা কিন্তু কোনো কাজে লাগবে না। আমরা তার সামর্থ্যের বাইরে কোনো কিছু জিনিসটাকে, তাহলে কিন্তু সেই জিনিসটা ফলপ্রসূ হবে না। তোমরা দেখো যে স্বাভাবিক নিয়মে যে জিনিসটা, একটা সবজি স্বাভাবিক নিয়মে যেটা বেড়ে ওঠে সেই জিনিসটার যে পুষ্টিগুণ, আমি যদি সেটাকে সার টার দিয়ে একদম ভালো মতো ফুলিয়ে ফাঁপিয়ে বড় রকম করে কোনো কিছু করি, সেই জিনিসটার পুষ্টিগুণটা কিন্তু আমরা পাই না। ঠিক সেরকমভাবে আমরা শিক্ষার্থীর ক্ষেত্রেও যদি তার সামর্থ্যের বাইরে তার ভিতরে কোনো কিছু চাপিয়ে দিই, ওখান থেকে কিন্তু কোনো আউটপুট আমরা পাবো না। এই জন্য শিক্ষার্থীর আগ্রহ, পছন্দ, চাহিদা এবং সামর্থ্যের দিকে কি করবেন? শিক্ষক স্বাধীনতা দিবেন। তারপরে দেখো, চরিত্র বা নীতি আদর্শ গঠনে শিক্ষক শিক্ষার্থীকে উপদেশ দেবেন না। এই বিষয়টা দেখো যে চরিত্র, আমরা এতদিন কি জেনে এসেছি যে নীতি গঠনে বা চরিত্র গঠনে শিক্ষক শিক্ষার্থীকে উপদেশ দিবেন, কিন্তু প্রকৃতিবাদীরা কিন্তু এই জিনিসটাকে বলেছেন যে চরিত্র বা নীতি গঠনে তারা কোনো ফোর্স করবেন না। বলা হয়েছে যে শিক্ষার্থীকে এমন কিছু শিক্ষা দেওয়া উচিত নয় যাতে তার মন চিরদিনের জন্য ছাঁচে ঢালাই হয়ে যায়। চরিত্র গঠন ও নীতি আদর্শ সম্পর্কে কোনো উপদেশ দিবে না, এই জন্য তাকে পড়তে শেখানোর দরকার নাই, বয়স ও পরিপক্কতা এলে নিজেই পড়ার কৌশল আয়ত্ত করবে। অর্থাৎ চরিত্র বা নীতি গঠনটা তার নিজেকে নিজে বুঝতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ। তার যখন বয়স হবে, পরিপক্কতা আসবে, তখন সে নিজেই নিজেকে যাচাই করবে যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ। এই জিনিসটার প্রতি প্রকৃতিবাদীরা বলেছেন যে শিক্ষার্থীরা তাদের শিক্ষকরা নীতি আদর্শ গঠনে বলবেন না যে তাদেরকে গদবাঁধা কোনো কিছু তাদেরকে শিখিয়ে দিবেন না। অর্থাৎ ছাঁচে ঢেলে যে শিক্ষা, ছাঁচ মানে তো বোঝো, মনে করো যে বিভিন্ন ধরনের ডাইস বলা হয়, যে ডাইসে ঢেলে শিক্ষা, ডাইস একটা করে দিলাম, সেই ডাইসের মধ্যে ফেলে দিলাম, তারপরে একটা কিছু ওখান থেকে বের হয়ে আসলো, ওই ধরনের শিক্ষায় প্রকৃতিবাদীরা বিশ্বাসী নন। এরপরে দেখো শিক্ষার্থীরা, হার্বার্ট স্পেন্সারের মতবাদ। তোমাদেরকে আমি বলেছিলাম কারা কারা প্রকৃতিবাদী দার্শনিক, হার্বার্ট স্পেন্সার, অ্যারিস্টটল, রুশো, রবীন্দ্রনাথ ইত্যাদি। আমি তোমাদেরকে হার্বার্ট স্পেন্সার শিক্ষা দর্শন সম্পর্কে কি বলেছেন সেটা একটু তোমাদেরকে আমি বলবো। তিনি ইংল্যান্ডের দার্শনিক, জাতীয়তা ব্রিটিশ,
এবং 19 শতকের দার্শনিক সামাজিক ডারউইনবাদ, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ইত্যাদি বিভিন্ন মতবাদে এবং বিভিন্ন কিছুতে তার অবদান অবশ্য অসামান্য। ডারউইনের মতবাদ তোমরা নাম শুনেছ। দেখো, শিক্ষণ পদ্ধতি সম্পর্কে হার্বার্ট স্পেন্সার কি বলেছেন? শিক্ষার্থীর স্বাভাবিক বর্ধন ও মানসিক বিকাশের সাথে শিক্ষার সামঞ্জস্য থাকবে। অর্থাৎ স্বাভাবিক বর্ধন ও মানসিক বিকাশের সাথে শিক্ষার সামঞ্জস্য থাকবে। এখানে কোনো বাধা বা চাপ আরোপ না করে শিক্ষার্থীর প্রকৃতিকে পূর্ণভাবে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। স্পেন্সারের মতে শিক্ষার অর্থ শিশুর স্বাভাবিক বিকাশে সহায়তা করা। যখনই শিশুর মন, শক্তি, ইচ্ছা, আবেগ স্বতঃস্ফূর্তভাবে বিকশিত হবে তখনই ধরে নিতে হবে তার শিক্ষা লাভ হয়েছে। অর্থাৎ যখন তার তার ইচ্ছা আবেগ যখন বিকশিত হবে তখনই কি হবে, বোঝা যাবে তার শিক্ষাটা ফলপ্রসূ হয়েছে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, শিক্ষা শিশুর নিকট আনন্দদায়ক হতে হবে। যেটা আমি বারবার বলে এসেছি, গত ক্লাসেও বলেছি যে রিডিং ফর প্লেজার। শিক্ষাটা এমন হতে হবে যে শিক্ষা থেকে শিশু আনন্দ লাভ করবে। শিক্ষার মাধ্যমে শিশু কি করবে, শিশু যেখান থেকে আনন্দ পাবে সেই শিক্ষা শিশু গ্রহণ করবে। তারপরে বলা হয়েছে যে শিশুর স্বতঃস্ফূর্ত কাজের সঙ্গে শিক্ষাকে সঙ্গতিপূর্ণ হতে হবে। স্বতঃস্ফূর্ত মানে কি, শিক্ষার্থী আগ্রহের সাথে শিক্ষা গ্রহণ করতে হবে এবং এখানে তার ইচ্ছার সাথে শিক্ষাটা সম্মতিপূর্ণ হতে হবে। তাকে এমন কিছু চাপিয়ে দেওয়া যাবে না যেখানে তার মানে ইচ্ছাটাকে গুরুত্ব দেওয়া না হয়। তার চাহিদা, সামর্থ্য, ইচ্ছাটাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ঠিক আছে শিক্ষার্থীরা, 1, 2, 3 আমাদের 3টা শেষ হলো। অর্থাৎ যে এখানে আরেকটু দেখো, সে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যে পরিবেশে সে কিছু আবিষ্কার করতে পারে। তার প্রত্যক্ষটা সে নিজে তৈরি করবে। তাই স্পেন্সার বলেছেন শিশুর সহজাত শিক্ষা গ্রহণ প্রক্রিয়াকে কাজে লাগাতে হবে। সহজাত মানে কি, যেটা ভিতর থেকে আসবে, ভিতর থেকে যে শিক্ষাটা আসবে শিশু সেটাকে গ্রহণ করবে। শিশু যেন নিজেকে আবিষ্কার করতে পারে। যখন নিজে নিজে কোনো কিছু আবিষ্কার করবে শিশু নিজে উৎফুল্ল হয়ে যাবে এবং সে সেটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। বাহ্যিক পরিবেশকে নিজেই জানতে পারে, তার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই সুযোগ শিক্ষক তাকে দেবেন। তারপরে দেখো, জ্ঞান আহরণ শিক্ষার অপরিহার্য অংশ। জ্ঞান আহরণ শিক্ষার অপরিহার্য অংশ। জীবন রক্ষা ও জীবিকা অর্জনের জন্য মানুষকে অনেক কিছু জানতে হয়। জীবন সংরক্ষণের জন্য অঙ্ক, বিজ্ঞান, ব্যবহারিক কাজ, যন্ত্রপাতির জ্ঞান অবশ্যই থাকতে হবে। কোনো ব্যক্তিকে ভালো পিতামাতা হতে হলে তার শরীরতত্ত্ব, মনস্তত্ত্বের জ্ঞান দরকার। সুনাগরিক হতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞানও তাকে থাকতে হবে। আবার আনন্দ উপভোগ করতে হলে সঙ্গীত, অঙ্কন, কবিতা, নাটক ইত্যাদি দরকার। ইত্যাদি বিষয়ও কি করতে হবে, জ্ঞান আহরণের জন্য শিক্ষার অপরিহার্য অংশ হতে হবে। তারপরে দেখো, দেহ মনে সামঞ্জস্যের দিকে লক্ষ্য রাখতে হবে। দেহ মনের সামঞ্জস্য মানে কি, দেহর সুস্থতা এবং মনের সুস্থতা। তোমার দেহ এবং মন একে অপরের সাথে কি হয়, একটা অপরের সাথে সংশ্লিষ্ট। আমার যদি শরীর খারাপ থাকে তাহলে আমি পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারবো না। দেহ মনের সাথে আমার মন যেটা চায় সেটাতে করতে কিন্তু আমরা কি হবে, সেটা আমাদের সব থেকে বেশি আগ্রহ সৃষ্টি করবে যে আমাদের মন এই কাজটা চাচ্ছে। বা অনেক সময় আমরা বলছি যে আমার এই কাজটা করতে মনটাই আগাচ্ছে না, বাবার মনটা যেন এই কাজটা করতে আগ্রহ সৃষ্টি করছে না। বা অনেক সময় আমাদের ইচ্ছা থাকলেও আমাদের শরীরটা মনে হয় যেন, এই জন্য বলছেন যে দেহ মনে সামঞ্জস্যের দিকে লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হবে এবং তখনই আমাদের কাজটা কি হবে, আমরা সুসম্পন্ন হবে, কাজটা আনন্দদায়ক হবে এবং এখান থেকে আমরা পরিপূর্ণ শিক্ষা অর্জন করব। জ্ঞান আহরণের পরে দেহ মনের সামঞ্জস্য। তারপরে দেখো শিক্ষার্থীরা, শিক্ষা গ্রহণ কাজে শিক্ষার্থীর শারীরিক ও মানসিক কার্যাবলীর সমন্বয় সাধন করতে হবে এবং এটা দেহ মনের সামঞ্জস্যের সাথে কিন্তু শারীরিক ও মানসিক কার্যাবলীর সমন্বয়ের মিল আছে, শারীরিক মানসিক দিকটা। তারপরে দেখো, শিশুর শিক্ষা প্রক্রিয়া আরোহণমূলক হবে। আরোহণমূলক হবে। তোমরা আরোহ অবরোহ সম্পর্কে জানো যে আরোহণমূলক, সেজন্য স্বতঃস্ফূর্তভাবে কিছু আবিষ্কার করতে পারে, তাকে সেই সুযোগ দিতে হবে। সে দেখে শুনে পর্যবেক্ষণ করে যেন স্বাধীনভাবে ও প্রত্যক্ষভাবে জ্ঞান আহরণ করে, শিল্পের শিক্ষা পদ্ধতি অনুসরণ করতে হবে। তারপরে দেখো, শিশুকে শাস্তি প্রদান
করা যাবে না। শিশুর স্বাস্থ্যের ব্যবস্থাকে মন্দ কাজের স্বাভাবিক পরিণতি রূপে দেখতে হবে। প্রকৃতির মতো যদি তার বিকাশ হয় তাহলে প্রকৃতির মতো তার শাস্তির বিধান হবে, এটাই তার স্বাভাবিক শাস্তি। তখন সে নিজেই কি নিজের মানে বিপদটা বুঝতে পারবে, তাকে বকাঝকা করা যাবে না, তাকে বুঝাতে হবে এবং সে নিজেই বুঝতে পারবে যে এই কাজটা করলে খারাপ হবে বা এই কাজটা করলে ভালো হবে, এই যে তার উপর ছেড়ে দিতে হবে। ওই যে তারা কি বলেছেন যে চরিত্র এবং নীতি গঠনে একটা পরিপক্কতার বিষয়, ঠিক সেরকম ভাবে শিশুকে শাস্তি না দিয়ে তাকে বোঝাতে হবে যে তুমি বুঝে নাও যে এটার জন্য তুমি শাস্তি প্রাপ্য কিনা। আগুনে হাত দিলে তোমার হাতটা কি পুড়ে যাবে কিনা সেটা তুমিই ভালো বুঝতে পারবে, সেটা আমাকে বলে দিতে হবে না। মূলত হার্বার্ট স্পেন্সার এভাবেই শিক্ষণ পদ্ধতি সম্পর্কে তার মতামত ব্যক্ত করেছেন। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পারছো বিষয়গুলো। খুব সহজ একটি বিষয়, খুব কঠিন কোনো কিছু নয়। আর এখন দেখো আমি তোমাদেরকে বলছি হার্বার্ট স্পেন্সারের মতে শিক্ষার লক্ষ্য। হার্বার্ট স্পেন্সার শিক্ষার লক্ষ্যকে 5 ভাগে ভাগ করেছেন। প্রথমেই বলেছেন আত্মরক্ষা, সেলফ ডিফেন্স, জীবিকা উপার্জনে সক্ষম, তারপর হলো সন্তান পালন, সামাজিক ও রাজনৈতিক দক্ষতা, তারপর হলো অবসর বিনোদন। শিক্ষার্থীরা, তোমরা একটু এই হার্বার্ট স্পেন্সারের যে শিক্ষার লক্ষ্যটা সেটা তোমরা একটু রাইট ডাউন করে নাও, পয়েন্টগুলো তোমরা একটু লিখে নাও। তিনি বলেন শিক্ষা বিষয়ক প্রবন্ধে প্রশ্ন করেছেন কোন জ্ঞান উপযোগী, শিক্ষার মাধ্যমে কোন উদ্দেশ্য সাধিত হবে, এইসব প্রশ্ন আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন সব থেকে বেশি তিনি বিজ্ঞানকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন বিজ্ঞান এমন একটি পরিপূর্ণ জীবন দান করে যেটা ব্যক্তিকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। প্রথমেই তিনি এটাকে শিক্ষার লক্ষ্যকে ভাগ করতে যে আত্মরক্ষার কথা বলেছেন পরিপূর্ণ জীবনযাপন করতে হলে মানুষকে বাঁচতে হবে, অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখতে হবে। মানুষ সহজে প্রবৃত্তি দ্বারা আত্মরক্ষা করতে পারে, কিন্তু শিক্ষা তাকে স্বাস্থ্যবিধির সাথে পরিচয় করিয়ে দিয়ে জীবন ধারণের জন্য প্রস্তুত করে আত্মরক্ষার কাজে সহায়তা করে। অর্থাৎ তোমার এখানে আত্মরক্ষা বলতে বুঝিয়েছে যে এই যে স্বাস্থ্যবিধির বিষয়টা, আমরা যে জিনিসটা এখন প্রতিনিয়ত বারবার কি করি, আমরা এই জিনিসটা উচ্চারণ করি না, স্বাস্থ্যবিধি মেনে চলো, সচেতন থাকো, জীবন রক্ষা করো। দেখো সেই হার্বার্ট স্পেন্সার সেই বলে এসেছিলেন সেই আত্মরক্ষার কথা। সকল ক্ষেত্রে তোমাকে আত্মরক্ষা করে চলতে হবে। যখন তুমি আত্মরক্ষা করে চলবে, সমস্ত বিধিনিষেধ মেনে চলবে, তখনই তোমার শিক্ষাটা পরিপূর্ণ হবে। তোমার নিজেকে যদি তুমি ডিফেন্স না করো তাহলে কিন্তু কোনো শিক্ষাই তোমার সম্পূর্ণ হবে না। তারপরে দেখো জীবিকা উপার্জনে সক্ষম। জীবন ধারণের জন্য তোমাকে কি করতে হবে, আর্ন করতে হবে, জীবিকা উপার্জন করতে হবে। উপার্জন কি করে করতে হবে, তোমাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং জীবিকা উপার্জনে তোমাকে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। এমন একটি শিক্ষা গ্রহণ করতে হবে যেখান থেকে তুমি জীবিকা উপার্জনে সক্ষম হতে পারো। তারপর বলছেন যে সন্তান পালন, তোমার সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে, তাদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলবে এবং নিজে যে শিক্ষাটা গ্রহণ করবে সেই শিক্ষাটা তুমি তোমার সন্তানদের মাঝেও ছড়িয়ে দিবে। তারপরে দেখো সামাজিক ও রাজনৈতিক দক্ষতা, আমাদেরকে সামাজিক বিষয়াবলী সম্পর্কে জানতে হবে, সামাজিকতা, সমাজের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে জানতে হবে, সামাজিক বিষয়বস্তু সম্পর্কে আমাদের সম্পূর্ণভাবে জ্ঞান থাকতে হবে, রাজনৈতিক দক্ষতা সম্পর্কে, রাজনীতি সম্পর্কেও আমাদের কি করতে হবে, সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। এবং অবসর বিনোদন, আমাদেরকে সবচেয়ে বড় কথা অবসর বিনোদন, যেটা আমাদের আনন্দ, যে আমাদেরকে কাজের ফাঁকে ফাঁকে আমাদের অবসর খুঁজে নিতে হবে, আমাদেরকে বিনোদন গ্রহণ করতে হবে, আনন্দ নিতে হবে। আনন্দ ছাড়া আমাদের সমস্ত শিক্ষাটাই অসম্পূর্ণ থেকে যাবে। সব কিছুই কিন্তু আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট। দেখো আত্মরক্ষা বলো, জীবিকা উপার্জনের কথা বলো, সন্তান পালন, সামাজিক, সব কিছুই আমাদের, কোনো কিছুই আমাদের জীবনের বাইরের কোনো কিছু না। এবং অবসর বিনোদন, এটাও আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার মানে কি, শিক্ষার লক্ষ্য বুঝতে পেরেছো হার্বার্ট স্পেন্সারের মতে এই 5টি জিনিস, এই 5টি পয়েন্ট তোমরা লিখে রাখো এবং এই 5টি পয়েন্টকে তোমরা ব্যাখ্যা করবে। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাচ্ছি। দেখো পরবর্তীতে
আমরা হার্বার্ট স্পেন্সার পড়লাম, এখন আমরা রুশো পড়ছি। রুশো আরেকজন প্রকৃতিবাদী দার্শনিক। কি বলেছেন দেখো রুশোর শিক্ষাদান পদ্ধতি। রুশোর প্রকৃতিবাদী শিক্ষা দর্শন মূলত প্রকৃতিবাদের দর্শনের অভিব্যক্তি। তিনি কিন্তু একজন চরমপন্থী। প্রকৃতিবাদীদের মধ্যে রুশোকে বলা হয় চরমপন্থী। তার মতে শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির পরিপূর্ণ স্বাভাবিক বিকাশ, যে বিকাশের মাধ্যমে সে সুসামঞ্জস্য স্বাভাবিক জীবনযাপনের অধিকারী হবে। রুশোর এমিল গ্রন্থে তার শিক্ষা চিন্তার বিস্তৃত ও পরিপূর্ণ বর্ণনা পাওয়া যায়। এই গ্রন্থ থেকে শিক্ষার কতিপয় উদ্দেশ্য জানা যায়। উদ্দেশ্যগুলো কি কি সেটা আমি তোমাদেরকে বলছি। তার আগে তোমরা দেখো, এই যে দেখো নেতিবাচক শিক্ষা, নেগেটিভ এডুকেশন এবং প্রাকৃতিক ফলাফল ভিত্তিক শিক্ষা, যে এডুকেশন থ্রু নেচারলেস স্তরে শিক্ষার শিশুর শারীরিক বিকাশ সাধন। দেখো ফরাসি দার্শনিক জ্যাক রুশোর মতে সাধারণ শিক্ষার লক্ষ্য হওয়া উচিত মানুষকে প্রকৃতির বৈশিষ্ট্যে সজ্জিত করা, অর্থাৎ ন্যাচারাল মেলে পরিণত করা। জ্যাক রুশোর মতে সুঅভ্যাসে গড়ে তোলাই শিক্ষার উদ্দেশ্য। রুশোর কাছে শিক্ষা হলো সব কৃত্রিমতা থেকে মুক্ত। আর তোমরা জানো প্রকৃতিতে কোনো কৃত্রিমতা থাকে না। শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। শিশুদের সামর্থ্য ও শক্তিগুলোর স্বাভাবিক সুষম বিকাশই হলো শিক্ষার অন্যতম লক্ষ্য। রুশো শিক্ষার লক্ষ্যকে 4 ভাগে ভাগ করেছেন। 1 নাম্বার দেখো, শিশুকে সক্রিয় করে তুলতে হবে। শিশুকে সক্রিয় করে তুলতে হবে। শিশুর কর্ম ইন্দ্রিয়গুলোকে পরিচালনা ক্ষমতা অর্জনে সহায়তা করতে হবে। জ্ঞান ইন্দ্রিয়গুলোকে কার্যকরী করতে হবে। অর্থাৎ প্রথমে কি শিশুকে সক্রিয় করতে হবে, কর্ম ইন্দ্রিয়গুলোকে সক্রিয় করতে হবে, জ্ঞান ইন্দ্রিয়গুলোকে সক্রিয় করতে হবে, তারপরে শিশুর মানসিক ক্ষমতার যথোপযুক্ত বিকাশের ব্যবস্থা করতে হবে। এভাবে রুশো কি করেছেন শিক্ষার লক্ষ্যকে 4 ভাগে ভাগ করেছেন। তো আর পরবর্তীতে দেখো রুশো যে শিক্ষাদান পদ্ধতিগুলো বর্ণনা করছেন সেগুলো একটু দেখো। শিশুর দেহ মনের স্বাভাবিক বিকাশের প্রতি সেই লক্ষ্য রেখে শিশুর জন্য শেখা ও শেখানোর আয়োজন করা। আমি তোমাদেরকে বারবার বলে এসেছি দেহ মনের বিকাশের প্রতি লক্ষ্য রাখতে হবে। শিক্ষার ক্ষেত্রে ইন্দ্রিয়ের ব্যবহার প্রত্যক্ষের উপর গুরুত্ব প্রদান করতে হবে। এই যে দেখো তিনি যে শিক্ষার লক্ষ্যকে 4 ভাগে ভাগ করেছেন, এখানে কি বলেছেন কর্ম ইন্দ্রিয় এবং জ্ঞান ইন্দ্রিয়গুলোকে কার্যকরী করতে হবে। ঠিক সেরকমভাবে ইন্দ্রিয়ের ব্যবহার ও প্রত্যক্ষের উপর গুরুত্ব প্রদান করতে হবে। তারপরে শিক্ষা লাভে শিশুর আগ্রহ প্রবণতা তৃপ্তি লাভের প্রতি নজর রাখতে হবে। শিক্ষাদান ব্যবস্থায় স্বাভাবিকতা বজায় রেখে শিক্ষাকে তার চারপাশের জগতের উপযোগী করে তুলতে হবে। আমাদের এই সমাজটা কিভাবে পরিচালিত হচ্ছে, আমাদের এই জগৎটা কিভাবে পরিচালিত হচ্ছে সেদিকে লক্ষ্য রেখে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষকের কোনো ভূমিকা থাকবে না, শিশুকে সক্রিয় রাখতে হবে। চারপাশের জগৎকে দেখে শুনে বিচার করে শিখতে সহযোগিতা করতে শিশুকে সহায়তা করতে হবে। পুরুষের প্রয়োজনীয়তার প্রতি দৃষ্টি রেখে নারী ও শিশুর শিক্ষা কার্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতি নির্ণয় করতে হবে। যে আমি শুধু পুরুষের শিক্ষা দান করব সেটা না, নারী শিক্ষায়ও প্রতিও তিনি রুশো গুরুত্ব দান করেছেন এবং শিশুর তো শিক্ষা গ্রহণ করতেই হবে, সাথে সাথে পুরুষের পাশাপাশি নারী শিক্ষার প্রতিও রুশো শিক্ষা গুরুত্ব দান করেছেন। তার মানে কি শিক্ষার রুশোর দর্শনে শিক্ষা দর্শনে শিক্ষাকে তিনি কি করেছেন সক্রিয় হতে হবে, কর্ম ইন্দ্রিয়গুলোকে বাড়াতে হবে, জ্ঞান ইন্দ্রিয়গুলোকে বাড়াতে হবে, স্বাভাবিক প্রবণতা ইচ্ছা আগ্রহকে বাড়াতে হবে, শিক্ষককে শিক্ষার্থীর পরিবেশ শিক্ষা গঠনের পরিবেশ গঠন করে দিতে হবে এবং কি করতে হবে তাকে নারী পুরুষের পাশাপাশি নারী শিক্ষার দিকেও খেয়াল করতে হবে। তো শিক্ষার্থীরা আমাদের হার্বার্ট স্পেন্সারের শিক্ষার লক্ষ্য শেষ হলো। তোমার রুশো শিক্ষা সম্পর্কে কি বলছেন সেটা শেষ হলো। এখন আমরা পড়ব রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন। দেখো রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য বিষয়বস্তু পরিবেশ প্রভৃতির ক্ষেত্রে রবীন্দ্রনাথের সুচিন্তিত বক্তব্য রয়েছে। শিক্ষার লক্ষ্য সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলেছেন দেখো, জীবনের যা লক্ষ্য শিক্ষারও তাই লক্ষ্য। আমরা কি হব ও কি শিখব এই দুটি কথা পরস্পর সম্পর্কযুক্ত। অর্থাৎ আমি
কি হব আর কি শিখব সেটাকে তিনি আলাদা করেননি। আমি সেটাই হতে চাই যেটার মাধ্যমে আমি শিক্ষা গ্রহণ করব। আমি শিক্ষা গ্রহণ করে আমি কি জজ হতে চাই, আমি ব্যারিস্টার হতে চাই, নাকি আমি শিক্ষিকা হতে চাই, নাকি আমি সিঙ্গার হতে চাই, আমি ড্যান্সার হতে চাই, সেটার সাথে আমার শিক্ষার সামঞ্জস্য কথা তিনি বলেছেন। আমরা যা হতে পারি, অর্থাৎ আমাদের সম্পূর্ণ গুণের বিকাশ আমাদের মনুষ্যত্ব লাভের সঙ্গে যুক্ত। আমাদের যে গুণের বিকাশ ঘটবে সেখানে তিনি মনুষ্যত্ব লাভের কথা বলেছেন, যে আমরা শুধুমাত্র আমাদের গুণের বিকাশ ঘটাবো না, আমরা আমাদের মনুষ্যত্বের যাতে বিকাশ ঘটে সেদিকেও লক্ষ্য রাখবো। রবীন্দ্রনাথের একটা কথা আছে যে তোমাকে এমনভাবে জীবনটা গঠন করতে হবে, তোমাকে যেন একটা মানুষ বলে মনে হয়, যে তোমার দুটি হাত দুটি পা থাকলো তাতেই কিন্তু তুমি মানুষ হয়ে গেলা না। তোমাকে এমনভাবে তুমি তোমার জীবনকে গঠন করবে যেখানে তোমাকে যেন মনে হয় তুমি একটা মানুষ। তার মতে ভারতবর্ষের সাধনা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে চিত্তের যোগ, অর্থাৎ সম্পূর্ণ যোগ স্থাপন করা। বিশ্ব ব্রহ্মাণ্ড মানে কি? এই বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে তিনি পরম তত্ত্বের কথা, মূল তত্ত্বের কথা বলেছেন, পরম সত্তার কথা বলেছেন, যে তোমাকে সম্পূর্ণভাবে কি করো, তুমি বিশ্ব প্রকৃতি, এই বিশ্বের এই জগতে ঈশ্বরের সাথে যোগ স্থাপনের কথা তিনি বলেছেন। শুধু ইন্দ্রিয়ের শিক্ষা নয়, জ্ঞানের শিক্ষা নয়, বোধের শিক্ষাকে তিনি প্রাধান্য দিয়েছেন। আত্ম উপলব্ধির কথা বলেছেন, যে পুঁথিগত শিক্ষাকে তিনি গুরুত্ব দেননি, তোমার আত্ম উপলব্ধির আত্ম উপলব্ধি অর্থাৎ বোধের যে শিক্ষা সেটাকে তিনি গুরুত্ব দিয়েছেন। তার মতে চিন্তা শক্তি ও কল্পনা শক্তি জীবনযাত্রা নির্বাহের পক্ষে দুটো অত্যাবশ্যক শক্তি। তাই শিক্ষার্থীকে শিশুকাল থেকেই শুধু স্মরণ শক্তির উপর নির্ভরশীল না করে তাতে উপযুক্ত পরিমাণ চিন্তা শক্তির ও কল্পনা শক্তির স্বাধীন ব্যবহারের সুযোগ দিয়েছেন। তিনি চিন্তা শক্তির উপর গুরুত্ব দিয়েছেন, কল্পনা শক্তির উপর গুরুত্ব দিয়েছেন। শিক্ষার্থীরা, তোমরা আশা করি রবীন্দ্রনাথের এই শিক্ষার লক্ষ্যটা তোমরা বুঝতে পেরেছ, এবং আর রুশোর শিক্ষা ব্যবস্থা সেটাও তোমরা বুঝতে পেরেছো, হার্বার্ট স্পেন্সারের শিক্ষা। সেই সম্পর্কে তোমাদেরকে ছোট্ট একটি গল্প বলে আমি শেষ করছি। তোমরা হয়তো গল্পটা জানো। ইমাম গাজ্জালি বলে একজন মুসলিম দার্শনিক ছিলেন। তো তিনি একদিন উনি যা যা পড়তেন, উনি একজন অনেক বড় একজন দার্শনিক ছিলেন, উনি যা যা পড়তেন লিখে রাখতেন পাণ্ডুলিপি আকারে। তো উনি আগের দিনে তো আর এত যানবাহন ছিল না, এক জায়গা থেকে এক জায়গায় হেঁটে হেঁটে যেতে হতো। তো উনি যাচ্ছিলেন, পথে ওনাকে ডাকাত ধরেছে আর কি। ওনার টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু নিয়ে চলে যাচ্ছে। তখন তিনি বলছেন যে, ডাকাতদেরকে বলছেন যে, ভাই আপনারা তো সব নিয়ে যাচ্ছেন, সব নিয়ে যান, আমার পাণ্ডুলিপিগুলো নিয়ে না, আমি সারা জীবন ধরে এগুলো লিখে রেখেছি, এগুলো আপনারা নিয়ে যাবেন না। তখন ডাকাতরা তাকে বলল যে, কিসের পণ্ডিত আপনি, কিসের কি, যে আপনি এতদিন ধরে জ্ঞান অর্জন করছেন, আপনার মাথায় কিছু নেই, সব আপনি লিখে রেখেছেন, তাহলে কিসের পণ্ডিত, এগুলো আমি কিচ্ছু দেবো না, সব নিয়ে যাব, আপনার দরকার নেই, এরকম জ্ঞানী ব্যক্তির কোনো প্রয়োজন নাই। সেই থেকে তিনি উপলব্ধি করলেন, আসলেই তো আমি কেন লিখে রাখবো, আমি আর কোনো কিছু লিখে রাখবো না, সমস্ত কিছু আমি আমার মস্তিষ্কে ধারণ করব। এরপর থেকে ইমাম গাজ্জালি বলে যে সেই মুসলিম দার্শনিক, তোমরা হয়তো নাম শুনেছো, নয়তো বা পরবর্তীতে তোমরা ইমাম গাজ্জালি যখন পড়বে তখন এই গল্পটা তোমরা জানবে, দেখবে। সেখানে তিনি বলেছেন যে এরপর থেকে ইমাম গাজ্জালি আর কোনো কিছু মুখস্থ করে রাখেননি, সব কিছু তিনি তার মস্তিষ্কে ধারণ করেছেন। এবং রবীন্দ্রনাথও কিন্তু তাই বললেন, শিশুকাল থেকেই শুধু স্মরণ শক্তির উপর নির্ভর না করে উপযুক্ত পরিমাণ চিন্তা শক্তি এবং কল্পনা শক্তির স্বাধীন ব্যবহারের সুযোগ দিতে হবে, তাহলে তোমার বিদ্যাটা কেউ কেড়ে নিতে পারবে না, তোমার বিদ্যা জ্ঞান অর্জন সব তোমার নিজেরই থাকবে। তো সুতরাং শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই টপিকটা বুঝতে পেরেছ। তো তোমরা ভালো করে পড়াশোনা করবে, টপিকগুলো ভালো করে দেখবে, বই থেকে পড়বে এবং নোট করে ফেলবে। আর সবাই খুব ভালো থাকবে। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের কলেজ খুলে যাবে, আমাদের আবার দেখা হবে, আমরা আবার খুব তাড়াতাড়ি ক্লাসরুমে ফিরে যেতে চাই। আমরা ক্লাসরুমে ফিরে গেলে তখন আমাদের সাথে আবার তোমাদের দেখা হবে। খুব ভালো থেকো। আজ এ পর্যন্তই। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।